ওয়েলকাম টু বেনারস, দ্য সিটি অফ টেম্পলস। আমরা যাব এখন বিশ্বনাথ মন্দিরে। ওয়েলকাম টু পার্ট 4। বেনারসের পার্ট 4-এর ঘোরাঘুরিতে আপনাদের সকলকে স্বাগত। সকালটা শুরু হয়েছিল একেবারে ভোর 5টার সময়, তখনও কিন্তু সকালটা আরও ঠিকঠাকভাবে ফোটেইনি। আমি চলে গেছিলাম কেসরিয়া ড্রেস পরে সেটার রিল বানাতে। রিল বানানো কমপ্লিট করে দেখি ভোরের আলো শেষ হয়ে সকালের রোদ উঠেছে এবং সেখানে গিয়ে দেখলাম সর্বপ্রথম এই দৃশ্য, একটা বাবাজি সাপ নিয়ে খেলা দেখাচ্ছেন। তো যাকে আমরা চাটা খেয়ে একেবারেই রওনা দিয়ে দিলাম গঙ্গার ঘাটে, কারণ আজকে সেই অজয়কে যে বুক করেছিলাম, অজয়ের নৌকোতে ঘুরেছি আগের দিন বিকেলে, তো সেই অজয়কেই বুক করে আজকে যাব নমঘাট এবং ওদিককার ঘাটগুলো ঘুরতে। 64টা ঘাট তো ঘোরা হয়েছে, এবার বাকি ঘাটগুলো কমপ্লিট না করলে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি কিন্তু রয়েই যায়, আবার কবে আসবো না আসবো। সকাল সকাল চলে গেছি এই কবুতরগুলোকে দেখতে দরভাঙ্গা ঘাটে, কারণ এই কবুতরগুলোকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। বারবার করে খাবার দেওয়া হচ্ছিল, উড়ে যাচ্ছে আবার চলে এসছে। সকাল সকাল উঠে দেখলাম কেউ একজন গঙ্গাতে এত সুন্দর করে সাঁতার কাটছেন, সকালের ব্যায়াম করছেন। আমরা নৌকোতে চড়ে রওনা দিয়ে দিলাম নমঘাটের উদ্দেশ্যে। দেখুন সকালটা কি সুন্দর না, তখনও কিন্তু রোদ ঠিকভাবে ওঠেনি, একেবারে ভোরের দৃশ্যের মতো সূর্যটা সবে একটুখানি ডানা মেলে রৌদ্রটা দেওয়া শুরু করেছে। তার মাঝেই আমরা ঘাটগুলো সচক্ষে দেখতে দেখতে নমঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকটা ঘাটেই কিন্তু অসাধারণ ভিড়, কারণ ভোরবেলা সবাই স্নান করতে এসেছেন, পুণ্য স্নান করবেন বলে কথা, তার জন্য চলে এসেছেন। নৌকা বিহারও অনেকে সকাল সকাল করছেন, কারণ সকালে নৌকা বিহারের মজা আলাদা, বিকেলেরটা আবার অন্যরকম মজা। আমরা দু রকমেরই স্বাদ উপভোগ করেছি। সকালবেলা সেই দূর থেকে আগত সাইবেরিয়ান পাখিদের যাতায়াত সবে মাত্র শুরু হয়েছে বেনারসে, তখনও সবাই এসে হয়তো পৌঁছয়নি, একটা ঝাঁক সবেমাত্র এসেছে, তাদের সাথেই কিন্তু আমাদের ছোট্ট করে মিষ্টি করে দেখা হয়ে গেল। এরপর আমি নৌকোতে করে জলগুলোকে একটুখানি ছোঁয়ার চেষ্টা করছিলাম। ওই যে নমঘাট, আমরা এখন নমঘাটে যাচ্ছি। উপরে ওভারব্রিজে ট্রেন যাচ্ছে। তখনও সবার ঘুম ঠিকঠাক ভাগেনি, চোখগুলো একদম ফোলা ফোলা। এই অবস্থাতেই লোভ সামলাতে না পেরে আমরা কিন্তু নমঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটা একেবারেই নতুন করে কনস্ট্রাক্ট করা এবং আমি এটার অভিনবত্ব দেখে জাস্ট ওয়াও হয়ে গেছি, কারণ আমার কাছে এটা হয়তো সব থেকে সুন্দর ঘাট লেগেছে। কীভাবে মহাদেবের হাতগুলো সুন্দর করে নমস্কার করে দাঁড় করানো রয়েছে, এটা দেখেই আমি জাস্ট অবাক হয়ে গেছি। এখানেই চললো আমার সকাল সকাল নাচের ভিডিও। ভুলভুলাইয়া 3-র সেই আমি যে তোমার গানের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, আরও অনেক জায়গাতেই নেওয়া হয়েছে, বাট এটা ছিল প্রথম স্টার্টিং পয়েন্ট। এরপরে আমরা ঘাটগুলো দেখতে দেখতে আর সেই আবার অজয় আমাদেরকে বলে দিচ্ছিল কোন ঘাটের কি মাহাত্ম্য, সমস্ত ঘাটগুলো এক এক করে পার করছিলাম। যারা যারা এই বেনারসে এসেছিলেন তারাই কিন্তু নিজেদের নামে একটা করে ঘাট নির্মাণ করে গেছিলেন। যেমন এই ঘাটটার নাম হচ্ছে সাক্কা ঘাট। কেন কি সেই বৃত্তান্ত কিন্তু আমরা যে নৌকাতে উঠেছি ওনারাই বলে দিচ্ছিলেন। সব কিছু তার ভিডিওতে নেওয়া পসিবল হয়নি, তাই সমস্ত কিছু আর ডিটেলস তুলে ধরলাম না। আর তার মধ্যে নৌকার যে ঘর ঘর আওয়াজ, সেই আওয়াজে ঠিকঠাক কিছু শোনাও যাচ্ছিল না। আমরা শুনে নিয়েছি, বাট যখন মোবাইলে ভিডিওটা অন করলাম দেখলাম সেখানে ঠিকঠাকভাবে সব কিছু শোনা যাচ্ছে না, তাই আর ভিডিওটা দেওয়া হয়নি। তবে এক একটা ঘাটের এক এক রকমের মাহাত্ম্য, এক একটা ঘাট এক একটা ইতিহাস বহন করছে, এটা কিন্তু সত্যি কথাই। কারণ বিভিন্ন ঘাটের ডিজাইন বিভিন্ন রাজা মহারাজারা করে গেছিলেন তাদের পছন্দ অনুসারে, এবং বেনারসের কিছু কিছু জায়গায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে প্রত্যেকটা ঘাটের মধ্যে, সেটা হয়তো না দেখলে বা সামনে না গেলে বোঝা যাবে না। এই যেমন এই ঘাটটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। বলা হয় এখানে 5টা নদী এসে মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, এবং বলা হয় পাতাল থেকে শুধুমাত্র গঙ্গাকে ছোঁয়ার উদ্দেশ্যে ভাগীরথী এবং অলকানন্দা গোপন পথে এখানে এসেছিলেন। ভাগীরথী এবং অলকানন্দাকে এখানে একেবারেই দেখা যায় না, আবার এই 3টে নদীর সঙ্গমও সবসময় আপনি দেখতে পারবেন না। একেবারে বর্ষার সময় যখন জোয়ারের মতো অবস্থা থাকে বা নদী যখন একদম ফুলে ফেঁপে ওঠে, তখনই নাকি একমাত্র এই ত্রিবেণীর সঙ্গমটা ভালো মতন দেখা যায়। এগুলো ওনাদেরই কথা, তবে এটা শুনলেই তো আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে পাতাল পথে ভাগীরথী এবং অলকানন্দা গঙ্গার সাথে মিলিত হবার উদ্দেশ্যে এখানে এসে মিলিত হয়েছিলেন, যার জন্যই এই জায়গাটার নাম হয়েছে পঞ্চগঙ্গা।
এরকম আরও কত কত ঘাট, আরও কত কত প্রাসাদ এই বেনারসের চারিদিকে যে স্থাপত্য শৈলীগুলো যে নির্মিত হয়েছিল, আমি জাস্ট সেটা দেখেই অবাক। एक राजा का स्टोरी, एक बेटा अपने माँ के लिए मंदिर बनाता है, तो माँ बोलती है जितना भी दूध के पानी से चुकता हो जाएगा। तो माँ बोलती है बेटा माँ का कस कभी चुकता नहीं होता, धन दौलत जमीन जायदाद कुछ भी दे दो। तो बेटा एक ही चीज़ को बार बार बोलता है, तो राजा की माँ थोड़ी सी हो जाती है। तो बोलते हैं जाओ बेटा तुम्हारा काशी करवट हो जाएगा। तो ये मंदिर टेढ़ा हो जाता है। जब राजा आके देखते हैं तो ये मंदिर टेढ़ा हो जाता है, ये 90 डिग्री टेढ़ा है। और जब देखते हैं तो बहुत बार इसको कोशिश करते हैं सीधा करने के लिए, मगर ये मंदिर और टेढ़ा हो जाता है। इसलिए इसका नाम काशी करवट नाम रखा जाता है, पहले काशी नाम हुआ करता था। और ये जो है ना, इसमें पूजा पाठ नहीं होता है? होता है, 6 महीने पानी रहता है, 6 महीने ऊपर रहता है। जब 6 महीने ऊपर रहता है तो जो लोग रहते हैं वो पूजा पाठ करते हैं, पंडित लोग पिंडदान वगैरह करवाते हैं। ये भैया हम लोगों को आमंत्रित किए थे, तो फोन नंबरটা बोले थे आ जाए अजय सहानी। अच्छा, आप फोन नंबर बोल दीजिए। 7408691189। এখানে কিন্তু আমি অজয়ের নাম্বার দিয়ে দিলাম এবং অজয়কে এই দরভঙ্গা ঘাটেই কিন্তু পাবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো। সুতরাং যাদেরই দরকার করবে তারা হচ্ছে চোখ বন্ধ করে একবার অজয়কে বিশ্বাস করেই দেখুন, এখানে গিয়ে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে নৌকাবিহার করতে পারবেন। এবং অবশ্যই বলবো দামটা সামনাসামনি একটুখানি কষাকষি করে নিতে। এরপর আমরা এখান থেকে এসে রেডি হয়ে এবার চলে গেলাম বাবা বিশ্বনাথ দর্শনের লোভে উদ্দেশ্যে পুজো দিতে, সমস্ত কিছু করতে। তার আগে বলি পুজো দেওয়ার প্রসেস। তো আমরা পুজো দেওয়ার জন্য রেডি ফেডি হয়ে চলে গেলাম। প্রথমে অনলাইনে টিকিট বুকিং করে নিয়েছিলাম। অনলাইন টিকিট বুকিংয়ের অ্যাপসটার নাম হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। আর এখানে শ্রী কাশী বিশ্বনাথের সমস্ত কিছু কাস্টমার কেয়ার যারা অনলাইনে টিকিট বুক করে আসবেন তারা কিন্তু সর্বপ্রথম এখানেই কথা বলতে হবে। এবং এখানে জিনিসপত্র রাখার সব থেকে সেফ লকার রুম আমার মনে হয়েছে, কারণ বিশ্বনাথ মন্দিরের আশেপাশে যেগুলো লকার রুম থাকে সেগুলো কতটা বিশ্বাসযোগ্য আমার জানা নেই, বাট এখানে কিন্তু আপনি একদম পারফেক্টলি সব কিছু নিশ্চিন্তে রেখে চলে যেতে পারেন। আমাদের প্রত্যেকটা রুদ্রাভিষেক টিকিট পার পারসন 450 টাকা করে নিয়েছিল। 450 টাকাতে আপনি একটা করে পুরোহিত পাবেন এবং পূজার থালা, পূজার সামগ্রী সব কিছু মন্দির থেকেই প্রোভাইড করা হবে। তার জন্য কিন্তু আবার এক্সট্রা করে যে দুধটা শিবের মাথায় ঢালবেন সেটা কিন্তু এক্সট্রা করে কিনতে হবে। এখানে কিন্তু এই নিয়মটাই বলা আছে। তো আমাদের সঙ্গে একটা পণ্ডিতজি ওরা দিয়ে দিল। পেছনে দেখুন পণ্ডিতজি তা আমাদের সাথে বিভিন্ন কথা বলতে বলতে যাচ্ছে। আমরা যেহেতু একজন একটা করে টিকিট কেটেছিলাম, তো উনি আমাদেরকে সর্বপ্রথমে মন্দির চত্বরে ঠিকঠাকভাবে নিয়ে গেলেন এবং মন্দির চত্বরে এইখানে মন্দির জারেকা মার্গ বা ওয়ে টু টেম্পল লেখা আছে। এখানে সমস্ত কিছু চেকিং হবে, ভিতরে কিচ্ছু নিয়ে যেতে দেয় না। মোবাইলটা অ্যালাউ করে, মোবাইলটা শুধু এই করিডোরের মধ্যেই অ্যালাউড এবং করিডোরের আশেপাশে ছবি বা ভিডিও তোলার জন্য অ্যালাউড। মন্দিরের ভিতরে কিন্তু সেকেন্ড চেকিং পয়েন্টে সমস্ত মোবাইল, জুতো সব কিছু জমা দিয়ে তারপরে ভেতরে পুজো দিতে যেতে হবে। তো এই ছিল আমাদের প্রসেস। আর কাশী বিশ্বনাথ টেম্পলের যে অ্যাপটা সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। টিকিট কাটারও প্রাইসিং ডিটেলস আমি দিয়ে দেবো। তো ওখানে যেহেতু ভিডিও অ্যালাউড ছিল না, আমরা ওখানে কোনো কিছুই ভিডিও করিনি। পুজো দিতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল, কারণ রুদ্রাভিষেক পর্বটা ছিল আমাদের। তো পণ্ডিতজি ভেতরে ঢুকে অনেকক্ষণ ধরে পুজো করিয়ে এবং পুজোটা আমরা শান্তিমতো দিতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। এরপরে চলে গেলাম হোটেলের রুমে, এসেছি, ড্রেস চেঞ্জ করেছি, করে একবারে চলে গেলাম রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট একটুখানি দূরে অবস্থিত, প্রায় 10 কিলোমিটার দূরে বাই রোড। তো এখানে ঢুকেই দেখলাম একটা পুরনো স্থাপত্যের আর একটা ভাস্কর্যের নিদর্শন। আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি কত কিছু যে বহন করে। তো রামনগর ফোর্টের এটা ছিল বাইরের দালানের চিত্র। তো এখানে সাইডেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে মিউজিয়াম দিয়েও যেতে পারেন, আবার বাইরে থেকে ভেতরেও ঢুকতে পারেন। আর এই হচ্ছে ভেতরের প্রাসাদ। তো আমার যেটা মনে হলো বাইরে সব দারোয়ান এগুলো থাকতো বা যারা ওই মন্ত্রী পরিষদ এরা থাকতো, আর ভেতরে এই যে মহলটা এখানে কিন্তু মেন রাজা মহারাজারা থাকতেন। তো আমার কাছে এটা একটা বিশাল পাওনা যে আমি রামনগর ফোর্ট দর্শন করতে পেরেছি। এখানে হর হর ব্যোমকেশ আরও বিভিন্ন মুভির শুটিং হয়েছে।
আমি সেগুলোর নামও হয়তো জানি না ঠিকঠাকভাবে। তো এখানে গিয়েও আমি স্টার্ট করলাম আমার ডান্স ভিডিও করার, কারণ এখানে ভুলভুলাইয়া 3 আমি যে তোমার গানটার বাকি শ্যুটিংটুকু কিন্তু আমি করেছি। তো অলরেডি সেটা অনেকেই দেখে নিয়েছেন, যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, আর আগের পার্টগুলো ভিডিও ডেসক্রিপশন লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই হলো রামনগর ফোর্ট। আর এখানে একটা ভুলভুলাইয়ার মতোই কিন্তু ছোট একটা গলি ছিল। এই গলিটা দিয়ে বাইরে গিয়ে আমিও যে ভুলভুলাইয়া খেয়ে যাব সেটা আমি কখনোই ভাবিনি, কারণ এই চাপা গলিটা দিয়ে, অন্ধকার গলিটা দিয়ে যখন টুকটুক করে একটু একটু করে বাইরে যাচ্ছিলাম, তখন বুঝতে পারলাম যে রামনগর ফোর্ট কতটা সুন্দর আর কতটা মানে এত বিস্তৃত, সত্যিই আমার জানা ছিল না। এই হচ্ছে ওই যে ছোট্ট কুঠুরিটা দিয়ে ভেতরের থেকে বাইরে আসার পর বাইরের দৃশ্য। এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে এবং দেখলাম একটা নৌকো গঙ্গার বুকে ভাসছে। তো এই দৃশ্যটা দেখেই আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, মানে আমার তো হার্ট ফেল হবার জোগাড়। মানে এত সুন্দর কোনো জায়গা হতে পারে, স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। আরেকটা কথা বলি, এখানে আমার এই যে বিভিন্ন রকম কাথাকের পোজগুলো আর কি নেওয়ার তালিম চলছিল, নেওয়ার প্র্যাকটিস করছিলাম, প্লাস ওখানেই কোরিওগ্রাফি করে ভিডিও করছিলাম। তো এই হলো বাইরের দৃশ্য। আর এখানে ভিতরে গিয়ে চলাচল করছিলাম, দুটো একেবারে ডিফারেন্ট জায়গা, এটা একরকম বাইরেরটা একরকম। তো এখানে সমস্ত কিছু ভিডিও যখন আমি নিচ্ছিলাম, আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিলো যে একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট গান আমি চুজ করেছি ভিডিও করার জন্য। এর থেকে বড় আর কি হতে পারে। এখানে দিলাম একটা দৌড় মেরে একটুখানি শুট করে নিয়েছি। করে নেওয়ার পর আমাদের প্রায় এখানে কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে মিউজিয়ামে ওখানে ভিডিও অ্যালাউড নয়, মানে মোবাইল ক্যামেরাই অ্যালাউড নয়। আর যদি ভিডিও করে ফেলা হয় ভুলবশত, তাহলে কিন্তু ওরা যথেষ্ট পরিমাণ টাকা ফাইন করতে পারে। তো ওখানে রিস্ক নিয়ে নিই, আমরা যতটুকু যা করার বাইরেই করেছি। বিভিন্ন জায়গায় একটু খসে গেছে, খসে যাওয়ার পরে কিন্তু এখানকার যে সৌন্দর্য আছে সেটা কিন্তু এক চুলও এদিক ওদিক হয়নি। আমার কাছে তো অন্তত পক্ষে এটা ওয়ান অফ দ্য বেস্ট ঐতিহাসিক নিদর্শন মনে হয়েছে। আমাদের কোচবিহারেও একটা রাজবাড়ি রয়েছে, রামনগর ফোর্টেও রাজবাড়ি রয়েছে। মানে ভারতের যে কোনো জায়গাতে যাওয়া হোক না কেন, একটা না একটা রাজবাড়ির দেখা কিন্তু পাওয়াই যায়। চত্বরটা ঘুরে এসে দেখলাম আবার সেই একই জায়গা, কিন্তু সেই রকমই সুন্দর। মন্দিরে ঢুকে আমার মা কিছু দক্ষিণা দিলেন, শিব ঠাকুরের দর্শন হলো। এখানকার তো বলেইছি প্রত্যেকটা অলিতে গলিতে শিবের বাসস্থান, বলাই তো হয় যে কাশী হলো শিবের শহর। তো আমরা বাইরের থেকে গেলাম, বাইরে থেকে যাওয়ার পর এই হলো বাইরের রূপ। আর এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে ভেতরে কি করে ঢুকতে হয় সেই জায়গাটাও দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে গেলাম অনেকটা দূর এগিয়ে এসে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার আগে সেই যে ব্রিজটা ক্রস করতে হয় রবিদাস গেটের সামনে পেহেলওয়ান লস্যি। ওখানে রামনগর ফোর্টের পাশেও বিভিন্ন লস্যি বিক্রি হয়, কিন্তু ওগুলো কিন্তু ওরকম টেস্টি নয় যতটা টেস্টি পেহেলওয়ান লস্যি। এটা আমাকে আগে থেকেই আমি খোঁজ নিয়ে গেছিলাম, এই দোকানের লস্যি খেতে হবে। তো বানানো দেখেই মনটা শান্তি হয়ে গেল। টক দইয়ের উপরে মিষ্টি দই দিয়ে যে লস্যি বানানোর প্রক্রিয়াটা হয়তো ওনারাই আবিষ্কার করেছিলেন বলেই এতটা ফেমাস। তার উপরে বিভিন্ন রকম বাদামের সম্ভার, একটুখানি কেশরের গন্ধযুক্ত করে কিছু একটা দিয়েছিলেন, তার জন্য এই লস্যিটা একেবারে অন্য রকমের একটা মাত্রা পেয়েছিল। সত্যি কথা এটা যে যতগুলো লস্যি খেয়েছি বেনারসে, পেহেলওয়ান লস্যি ইজ দ্য বেস্ট। তো এখানকার লস্যি খেয়ে মনটাকে শান্ত করে আমরা একেবারে আবার বেনারসে চলে গেলাম আমাদের হোটেলে, এবং সেখানে রাত্রিবেলা বেনারসি শাড়ির দোকানে বেনারসি কিনে তারপর আমাদের বাড়ি ফেরার পালা। এবার বেনারসি যে কিনতে গেছি সেটার আমি একটা আলাদা ভিডিও বানাবো, কারণ ওটা একটা অনেক বড় সেক্টর। তো সেটা আমি পার্ট 5-এ দেবো। শুধুমাত্র সেখানে বেনারসি কোথায় কেনা যাবে, কী ধরনের বেনারসি পাওয়া যায় সব কিছু। তার আগে একটা অসাধারণ জিনিস শেয়ার করি, যে আমরা এখানে কিন্তু কালী পুজোর দশমী পেয়েছিলাম বেনারসে গিয়ে। এটা ছিল আমাদের সবথেকে স্পেশাল পাওনা। উৎসবের মরশুমে গিয়ে বেনারসের মতো জায়গার দশমী দেখতে পারবো, এটা কিন্তু আমরা একেবারেই কল্পনা করতে পারিনি। সবে টুকটুক করে লোক জমছিল দশমী দেখবে বলে, আমরাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছিলাম শুধু দশমী দেখবো বলে। আমরা দেখবো আজকে বেনারসের দীপাবলি কি দশমী, মানে কালী পূজার যে দশমীটা হয় সেটা দেখবো আজকে। এটা যেন প্রচুর লোক এই রাস্তায় জমা হচ্ছে, চারিদিকে লোকাল লোকেরা এসে ভিড় জমাচ্ছে। তো তার মাঝখানেই আমরাও এটাকে একটু এক্সপ্লোর করবো, এবং আমাদেরকে যে হোটেলে আমরা খেয়েছি সেই দাদাটাই কিন্তু দেখেছে আজকে যে চলিয়ে আপকা আজ কাশী কা দশমী দিখাতে।
যে দাদাটা নিমন্ত্রণ করেছিল এই হচ্ছে সেই দাদাটার দোকান। আমরা ওই দোকানেই খাওয়া দাওয়া করেছি, তাই বললো আমাদের সাথে এতটাই ভালো সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছিল যে তিনি আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন দশমী দেখাবেন বলে। তো যাকে এখানে আশেপাশে একটা মুগ ডালের পকোড়া, তার সাথে ঘুগনি জাতীয় কিছু বিক্রি হচ্ছিল। স্ট্রিট ফুড বেনারসের অন্যতম সেরা, আমার কাছে কিন্তু এটাও দারুণ লেগেছে। আস্তে আস্তে দেখলাম যে বাজনা বাজিয়ে লোকজনের আসা শুরু হয়ে গেছে। দূর থেকে ভেবেছিলাম যে এটা বুঝি ঢাকের আওয়াজ, যখন কাছে এলো তখন দেখলাম না, টোটালি আমার ধারণাটাকে ভুল করে দিয়ে এখানে একেবারে অন্যরকম কিছু একটা চলছে। না, এগুলো সব ডমরুর আওয়াজ ছিল। ওই যে শিবের ডমরু, এত বড় বড় ডমরু বাজিয়ে ওরা কিন্তু দশমীটা স্টার্ট করেছে। ঢাকের আওয়াজ শুনে বাঙালি যা হয় আর কি। সবে মাত্র দুর্গাপুজো পার হয়েছিল এবং তারপরে এখানে গিয়ে আবার সেই দুর্গাপুজোর ফিল আসতে না আসতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমিও একটুখানি ঢাকের তালে যার পরনাই নেচে নিয়েছি, একটুখানি হোক। ওখানে যদিও কেউ নাচছিল না, আমি শুধু একা একা নিজের তালে তালে নাচছিলাম। ওই তো মা কালী প্রায় চলেই এসেছেন দর্শন দেওয়ার জন্য। এই দর্শনের লোকটা একেবারেই সামলাতে পারিনি। আমরাও দেখে নিলাম মা কালীর রূপ। সে কি বিশাল বড় সাইজ এবং এত সুন্দর মায়ের রূপ, সত্যি কথা সেটা সামন থেকে না দেখলে হয়তো বোঝাই যেত না। একেবারে সামন থেকে দেখেছি তো তাই গায়ে কাটা দিচ্ছিল যে আমরা বেনারসে এসে সেই বাঙালির কালী পূজা, দুর্গা পূজার মতো একটা উৎসবকে অনুভব করতে পারছি এত দূরে এসেও। এর থেকে বড় আর কি হতে পারে। আস্তে আস্তে মা কালীকে তার যাত্রাপথে নিয়ে যাওয়া হচ্ছিল। দশমীটা প্রায় শেষের পথে। বহু লোক এসেছিল এখানে, মানে পুরো বেনারস শুধুমাত্র এই দশমীর জন্য ওয়েট করে থাকে। সেই প্রায় রাত্রি 7:30টার সময় আসার কথা ছিল, যদিও সব কিছু করে কমপ্লিট করতে করতে 9:30 10টা কিন্তু বেজে গেছিলো। তো এই হলো টোটাল একটা মানে এরিয়া, এবং তার পেছনে বিভিন্ন রকম মূর্তি যেগুলো দিয়ে সাজানো হয়েছিল সম্ভবত। ডাকিনী, যোগিনী সমস্ত কিছুই এক এক করে ওরা পেছন পেছন নিয়ে যাচ্ছিল আলাদা আলাদা ভ্যানে। তো এটা আমাদের একটা স্পেশাল মাত্রা এনে দিয়েছে বেনারস ঘোরাতে। তো এই দিনটা হয়তো আমি কোনোদিনই ভুলতে পারবো না, কারণ এটা আমার এখানকার সেরা পাওনা ছিল। যে কোনো জায়গায় উৎসবের মরশুমে গেলে সেখানে কিন্তু নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। তো সব কিছু করে আবার বেনারস স্টেশনে আমরা চড়ে এলাম, কারণ এখান থেকে আমাদের পরের ট্রেন ছিল দুর্গিয়ানা এক্সপ্রেস রাত 1টাতে করে। পরের দিন দুপুর 11:20 আমরা ঢুকেছিলাম কলকাতা স্টেশন থেকে আবার শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা করে নেক্সট আমাদের স্টপেজ ছিল একেবারে বাড়ির সামনে কোচবিহার। তো এটা আমাদের বেনারস ট্রিপে টোটাল যে কাহিনী সেটা আপনাদের সঙ্গে বর্ণনা করলাম। 4টা পার্টে ডিভাইড করলাম। 4 পার্টের থেকে আরও একটা পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে শাড়ির পার্ট, এবং আরও কিছু কিছু শর্ট পার্ট আমি দেবো যেখানে আরও ভালো মতো ডিটেলসে সব কিছু বোঝা যাবে। তো কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। কলকাতা স্টেশন থেকে আমরা অটো করে চলে গেছি শিয়ালদা স্টেশন। যাওয়ার পথে দেখলাম এখানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন চলছে, কারণ সামনেই 10 তারিখে জগদ্ধাত্রী পুজো। তো সেখানকার অলরেডি ঠাকুর বানানোর কাজ মোটামুটিভাবে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে শিয়ালদা স্টেশনে এলাম। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ডেস্টিনেশনে।